আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আর্কিমিডিসের নীতি, প্লবতা, ভাষণ ও ভাষণের শর্তাবলী এবং ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব। তোমরা জানো অলরেডি আমি পদার্থ গঠন ধর্মের উপর 3টে ভিডিও আপলোড করেছি। তোমরা যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখে নেবে। পদার্থ গঠন ধর্ম এই অধ্যায় শেষে আমি তোমাদের ঠিক আগের মতো অনলাইনে একটা পরীক্ষা নেব এবং তার জন্য আমরা শেষ ভিডিওতে অর্থাৎ এই পদার্থ গঠন ধর্মের শেষ ভিডিওতে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে তোমরা অনলাইনে পরীক্ষা দিতে পারবে এবং কে কত মার্ক পাবে সেটাও তোমরা দেখতে পাবে। যাই হোক, আমরা তাহলে প্রথম যেটা আমাদের আলোচ্য বিষয় আর্কিমিডিসের নীতি, সে আর্কিমিডিসের নীতিতে চলে আসি। আর্কিমিডিসের নীতিতে যাওয়ার আগে আমরা একটা পরীক্ষা করে নিই। আমরা বোর্ডের দিকে তাকাই, দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা স্প্রিং তুলার সঙ্গে একটা পাথরের টুকরোকে সুতোয় বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং বায়ুতে স্প্রিং তুলার মাধ্যমে ওই পাথরের ওজন বের করা হয়েছে এবং স্প্রিং তুলার পার্ট কত আমরা খাতায় লিখে রাখলাম। এরপরে দেখো আমরা ওই স্প্রিং তুলার মাধ্যমে পাথরের টুকরোকে জলে ডুবিয়ে, দেখো একটা বিকার আছে, সেই বিকারের মধ্যে জলে ডুবিয়ে আমরা স্প্রিং তুলার পার্ট নিলাম, অর্থাৎ ওজন কত আমরা বের করলাম। স্বাভাবিকভাবে আমরা কি দেখবো যে জলের মধ্যে যখন আমরা নিমজ্জিত করে ওজন করছি সেই ওজন বায়ুতে যে ওজন তার চেয়ে কিছুটা কম হবে। তার মানে কি জলের নিমজ্জিত অবস্থায় পাথরের টুকরোর ওজন কিছুটা কম হয়েছে, অর্থাৎ আবার ওজনের আবার হ্রাস হয়েছে। ঠিক এই যে ঘটনা, এই ঘটনা থেকেই আমরা আসতে পারি আর্কিমিডিসের নীতিতে। তাহলে আর্কিমিডিসের নীতি কি সেটা আমরা ডিফাইন করি যে কোনো বস্তুকে আমরা কোনো তরলে বা গ্যাসীয় পদার্থে, এই জায়গাটা আমরা যখন বলবো যে কোনো তরলে যখন আমরা কোনো বস্তুকে ডোবাবো, আমি একটু ক্লিয়ার করে নিই যে আমাদের খেয়াল রাখতে হবে এমন কোনো বস্তু নেব যে বস্তুটা যেন সেই তরলে দ্রবীভূত না হয় অথবা সেই তরলের সঙ্গে বিক্রিয়া না করে। যেমন ধর আমি যদি একটা মিষ্টির টুকরো নিই তাহলে নিঃসন্দেহে তরলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে বা গুলে যাবে। অথবা আমি যদি একটা চুনের টুকরো নিই তাহলে চুনের টুকরো কি করবে, জলের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে জল হিসেবে আমি তরল নেবো না এবং পাথরের এই চুনের টুকরো নেবো না। তাহলে আমি এমন কোনো পদার্থ নেব বা এমন কোনো তরল নেব যাতে সেই দুটো তরল এবং পদার্থ যেন কখনোই বিক্রিয়া না করে এবং দ্রবীভূত না হয় সেই টুকরোটা। তাহলে আমরা এবার আর্কিমিডিসের নীতিতে আসি যে কোনো বস্তুকে যা অদ্রবণীয়, যা সেই তরলে অদ্রবণীয়, কোনো বস্তুকে কোনো তরলে বা কোনো গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয় এবং এই হ্রাসপ্রাপ্ত ওজন ওই বস্তু যে পরিমাণ তরল বা গ্যাসীয় পদার্থকে অপসারিত করে তার ওজনের সমান। আবার আমরা ক্লিয়ার করছি আর্কিমিডিসের নীতিটা আমরা বারবার খাতায় লিখবো, তাহলে আমাদের এটা কিন্তু পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে। কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক বা পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয় এবং ওই হ্রাসপ্রাপ্ত ওজন বস্তু যে পরিমাণ তরল বা গ্যাসীয় পদার্থকে অপসারিত করে তার ওজনের সমান। এটি হচ্ছে আমাদের আর্কিমিডিসের নীতি। এবার আর্কিমিডিসের নীতির একটা সত্যতা আমরা পরীক্ষা করি, তার জন্য আমরা আবার বোর্ডের দিকে তাকাবো। দেখো বোর্ডের দিকে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো আমরা দেখছি যে একটা সাধারণ তুলা যন্ত্র দেখছি এবং সাধারণ তুলা যন্ত্রের বাম প্রান্ত থেকে একটা বি চোঙকে ঝোলানো হয়েছে এবং বি চোঙের নিচে আরেকটা নীলের চোঙ, একটা এ চোঙকে ঝোলানো হয়েছে এবং বি চোঙ হলো এক মুখ খোলা একটা ফাঁপা চোঙ আর এ চোঙ হচ্ছে নীলের চোঙ এবং বি চোঙের ভিতরের আয়তন এবং এ চোঙের বাইরের আয়তন সমান, অর্থাৎ এ চোঙটা বি চোঙের ভিতরে সম্পূর্ণভাবে এতে বসতে পারে। এবার আমরা কি করছি, প্রথমে আমরা এই যে আমরা সাধারণ তুলা যন্ত্র দেখছি সেই সাধারণ তুলা যন্ত্র আমরা কি করছি, ডান তুলা পাত্রে আমরা বাটখারা দিয়ে আমরা এই সাধারণ তুলা পাত্রটিকে অনুভূমিক করে নিচ্ছি। যে সাধারণ তুলা যন্ত্র তাকে আমরা অনুভূমিক অবস্থায় নিয়ে আসছি। যেই আমরা অনুভূমিক অবস্থায় নিয়ে আসলাম তারপর আমরা কি করলাম, ওই যে আমাদের এ চোঙটা
নিরেটে চোঙটা, সেই নিরেটে চোঙটা আমরা পাশে দেখছি একটা জলপূর্ণ বিকার রয়েছে, সেই জলপূর্ণ বিকারের মধ্যে আস্তে আস্তে করে আমরা নিমজ্জিত করবো, মানে ডুবাবো। এবং এমন ভাবে নিমজ্জিত করবো, আমাদের খেয়াল রাখতে হবে যেন এই চোঙটা কখনই বিকারের গায়ে লেগে না যায় বা বিকারের গা স্পর্শ না করে। এবং এই অবস্থায় আমরা খেয়াল করে দেখব যে বাম দিকের যে তুলা পাত্র, সেই তুলা পাত্র কিছুটা উপরের দিকে উঠে গেছে এবং ডান দিকের তুলা পাত্রটা কিছুটা নিচের দিকে নেমে গেছে। তার মানে কি, অবশ্যই ওজন ডান দিকের তুলাপাত্র ওজন বেশি হয়ে গেছে আর বাম দিকের তুলাপাত্র ওজন কমে গেছে। তার মানে কি, বাম দিকে ওজনের আবার হ্রাস হয়েছে। এবার যদি আমরা ওই যে বি চোঙটা আমরা নিয়েছি, সেই বি চোঙের ভিতরে আস্তে আস্তে করে আমি তরল পদার্থ সম্পূর্ণ বি চোঙটা যদি ভরে দেই, তখন আমরা খেয়াল করব যে ওই যে সাধারণ তুলাপাত্রটা, ওই সাধারণ তুলাপাত্রটা আবার অনুভূমিক অবস্থায় আসবে। তাহলে এই যে পরীক্ষা আমরা দেখলাম, এই পরীক্ষা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে এ চোঙের জলে ডোবানোর ফলে ওজনের যে আপাত হ্রাস হয়েছে, সেই আপাত হ্রাস তার সম-আয়তন তরলের ওজনের সমান। অর্থাৎ এ চোঙের আমরা তরলে ডোবানোর ফলে ওজনের যে আপাত হ্রাস হয়েছে, সেই আপাত হ্রাস এ চোঙের সম-আয়তন তরলের ওজনের সমান। কারণ কি, এ চোঙের সম-আয়তন তরল কোথায় ধরছে? বি চোঙে ধরছে। তাই বলছি এ চোঙের সম-আয়তন তরলের ওজনের সমান। এরপরে যেটাই আমরা আসবো, প্লবতা। প্লবতা, তাহলে প্লবতা কাকে বলছি? আমরা আর্কিমিডিসের নীতিতে আমরা বলছি, আর্কিমিডিসের নীতির মধ্যে আমাদের প্লবতার ডেফিনেশন লুকিয়ে আছে। আর্কিমিডিসের নীতি আমরা কি বলছি? যে কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয় এবং ওই হ্রাসপ্রাপ্ত ওজন বস্তু যে পরিমাণ তরল বা গ্যাসীয় পদার্থ থেকে অপসারিত করে তার ওজনের সমান। তাহলে প্লবতার ডেফিনিশন এখান থেকে বের করবো যে কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তু যে ঊর্ধ্বমুখী বল অনুভব করে তাকেই বলছি প্লবতা। তাহলে আবার বলছি, কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তু একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করে। এই যে ঊর্ধ্বমুখী বল, এই ঊর্ধ্বমুখী বলকে আমরা বলছি প্লবতা। এই যে প্লবতা, এই প্লবতা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কি কি? এক, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন। দুই, তরলের ঘনত্ব। তিন, তরলের উষ্ণতা। তাহলে প্রথম পয়েন্টে আমরা আসি, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন। বলছে যে যদি তরলের ঘনত্ব অপরিবর্তিত থাকে, অর্থাৎ তরলের ঘনত্বের যদি কোনো পরিবর্তন যদি না হয়, তরলের ঘনত্ব যদি অপরিবর্তিত থাকে, তাহলে বস্তুর প্লবতা বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের সমানুপাতিক। তার মানে কি, যে যদি বেশি পরিমাণে তরলের মধ্যে ডোবে তাহলে প্লবতা বেশি হবে, যদি কম পরিমাণে ডোবে তাহলে প্লবতা কম হবে। দ্বিতীয়ত, তরলের ঘনত্ব। যদি বস্তুর নিমজ্জিত অংশের আয়তন অপরিবর্তিত থাকে, তাহলে বস্তুর প্লবতা কি হবে? তরলের ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ আমরা একই জিনিস যদি বিভিন্ন তরলের মধ্যে আমরা একই পরিমাণে ডোবাই এবং আলাদা আলাদা তরল যদি হয়, যার ঘনত্ব বেশি তার প্লবতা বেশি হবে। এটা আমরা ভালো পর্যবেক্ষণ করতে পারি। বিশেষ করে আমরা পর্যবেক্ষণ করতে পারি না, আমরা উদাহরণ দিতে পারি, বলতে পারি যে বিশেষ করে একটা মাল বোঝাই জাহাজ যখন সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে, অনেক সময় দেখা যায় সেই জাহাজ ডুবে যায়। কেন ডুবে যায়? তার কারণ দেখা একটাই, যে সমুদ্রের জলের ঘনত্ব বেশি। তাহলে সমুদ্রের জলের ঘনত্ব যেহেতু বেশি, তাহলে সমুদ্রের জলের প্লবতা বেশি। তাহলে প্লবতা বেশি হওয়ার কারণে সেখানে ডুবে যাওয়ার চান্সটা কম। কিন্তু যেই নদীর জলে প্রবেশ করলো, নদীর জলের ঘনত্ব কম, সেখানে প্লবতা কম, তাই কিন্তু নদীর জলে ডুবে যাওয়ার চান্সটা বেশি। তাই এই ক্ষেত্রে কিন্তু নাবিকদের অনেক সতর্ক থাকতে হয় যে নদীর জলে যখন প্রবেশ করছে তখন কি হতে পারে, এটা ভালো করে খেয়াল করতে হয়। এরপরে যেটা আসবো আমরা, বস্তুর ভাষণ ও ভাষণের শর্তাবলী। তাহলে ভাষণ ও ভাষণের শর্তাবলীতে আসার আগে প্রথমে আমাকে দেখতে হবে ভাষণ কি। ভাষণ, কোনো বস্তুকে যদি কোনো তরলের মধ্যে
ছেড়ে দিই, যদি ওই বস্তুটা তরলের পাত্রের তলদেশে, তরল পাত্রের তলদেশে না গিয়ে যদি তরলের মধ্যে বা তরলের উপরে তলে কোথাও সাম্য অবস্থান করে, বস্তুর এই অবস্থাকে বলছে ভাসন। আবার আমরা বলছি ডেফিনিশনটা, কোনো বস্তুকে কোনো তরলের মধ্যে যদি ছেড়ে দেই এবং বস্তুটি যদি তরলের তলদেশে না গিয়ে যদি বস্তুটা তরলের মধ্যে কোথাও বা তরলের উপরিতলে সাম্য অবস্থায় থাকে, তাহলে বস্তুর এই যে অবস্থা, এই অবস্থাকে বলছে ভাসন। এই যে ভাসন আমরা বললাম, তাহলে এই ভাসনের কিছু শর্ত আছে, সেই ভাসনের শর্তাবলীগুলো আমরা আলোচনা করি। তাহলে দেখো, বস্তুর ভাসনের শর্তাবলীতে আমাদের দুটো বল খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বস্তুর ওজন, অর্থাৎ W1। বস্তুর ওজনকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করছি? W1। তাহলে বস্তুর ওজন যা উলম্ব রেখা বরাবর, এই যে উলম্ব রেখা বরাবর নিচের দিকে এগিয়ে আসে। অন্যদিকে বস্তুর প্লবতা অর্থাৎ W2 যা উলম্ব রেখা বরাবর উপরের দিকে এগিয়ে আসে, উলম্ব রেখা বরাবর উপরের দিকে ক্রিয়াশীল, তাকে আমরা কি দিয়ে ডিনোট করছি? W2 দিয়ে। আর বস্তুর ওজনকে কি দিয়ে ডিনোট করছি? W1 কে। এটা আমাদের মনে রাখতে হবে। এখন দেখো, কোনো বস্তু কোনো তরলে ভাসবে না ডুববে, সেটা নির্ভর করে এই যে আমরা W1 এবং W2 বললাম, এই W1 এবং W2 এর উপর। তাহলে আমরা সেই শর্তগুলো একটু আলোচনা করি। প্রথম শর্ত, যদি W1 গ্রেটার দেন W2 হয়, W1 আমাদের এগুলো খুব করে মাথায় রাখতে হবে, বারবার খাতায় লিখবো, তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় লিখতে পারবো না। তাহলে আমাদের পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। আমাদের এই ক্লাস হচ্ছে না বলে আমাদের পরীক্ষা কিন্তু কখনো পিছিয়ে থাকবে না। আমাদের পরীক্ষার জন্য আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, কারণ এখনো মাধ্যমিক পরীক্ষা অনেক দেরি আছে, তার জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। আমরা বাড়িতে ভালো না লাগলেও আমরা পড়াশোনা করবো। তাহলে দেখো, যদি W1 গ্রেটার দেন W2 হয়, W1 গ্রেটার দেন W2, অর্থাৎ বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত সমায়তন তরলের ওজন অপেক্ষা বেশি হয়, তাহলে বস্তুটি তরলে ডুবে যাবে। এটা হলো প্রথম শর্ত। অর্থাৎ যে পরিমাণ তরল অপসারিত করলো তার চাইতে বস্তুর ওজন বেশি হবে, যদি হয় তাহলে বস্তুটা তরলে ডুবে যাবে। দ্বিতীয় শর্ত, W1 সমান W2, অর্থাৎ কি, যে বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত সমায়তন তরলের ওজনের যদি সমান হয়, তাহলে বস্তুটি তরলের মধ্যে যে কোনো জায়গায় বা তরলের মধ্যে নিমজ্জিত থেকে যে কোনো জায়গায় ভাসবে। তরলের মধ্যে নিমজ্জিত থেকে যে কোনো জায়গায় ভাসবে বস্তুটি, কোনোটা জেগে থাকবে না, কিন্তু তরলের মধ্যে নিমজ্জিত থেকে যে কোনো জায়গায় ভাসবে। তৃতীয় শর্ত, W1 লেস দেন W2 যেতে হয়। W1 লেস দেন W2, অর্থাৎ বস্তুর ওজন প্লবতার চেয়ে কম। তার মানে কি, যে বস্তুর ওজন যদি বস্তু দ্বারা অপসারিত সমায়তন তরলের ওজন অপেক্ষা কম হয়, তাহলে বস্তুটি কি করবে? তরলের মধ্যে আংশিক নিমজ্জিত থেকে ভাসবে, অর্থাৎ তরলের মধ্যে কিছুটা ডুবে যাবে এবং কিছুটা তরলের উপরে থাকবে, এরকম ভাবে ভাসবে, আংশিক নিমজ্জিত থেকে ভাসবে। এই গেল আমাদের ভাসনের তিনটে শর্ত। এবার আমরা আসবো তরলের, বিশেষ করে ভাসনের সাম্যাবস্থা। আমরা বলতে পারি বস্তুর তরলের না, বস্তুর ভাসনের সাম্যাবস্থা। আমরা দেখো, এর জন্য আমরা আরেকটা ছবি দেখো। এই ছবিটা আমরা দেখছি, একটা বস্তু এবং তার প্লবতা দেখানো হয়েছে উপরের দিকে এবং বস্তুর ওজন নিচের দিকে দেখানো হয়েছে। ছবিটা আমরা ভালো করে খেয়াল করো, একটু পর্যবেক্ষণ করো, তাহলে বুঝতে পারবে। তার মানে কি, আমরা বলতে পারি যে বস্তুর ওজন এবং প্লবতা সমান এবং বিপরীতমুখী। তাহলে বস্তুর ওজনের সমান ও বিপরীতমুখী বলে বস্তু যখন তরলের মধ্যে ভাসে, তাহলে ভারসাম্য অবস্থায় বস্তুর কোনো আপাত ওজন নেই। তাহলে এই সময় অনেক সময় কোশ্চেন আছে, বস্তুর ভারসাম্য অবস্থায় আপাত ওজন নেই কেন? তাহলে উত্তর কি হবে, যে বস্তুর প্লবতা এবং বস্তুর ওজন সমান ও বিপরীতমুখী, তাহলে একে অপরকে কি করে? প্রশমিত করে। তাই ভারসাম্য অবস্থায় বস্তুর কোনো আপাত ওজন থাকে না। এবং এই যে সমান ও বিপরীতমুখী, তার জন্য কি হয়? বস্তুটা তরলের মধ্যে সাম্য অবস্থায় থাকে।
এরপরে যেটা আমরা আসবো, আজকের আলোচনার শেষ অংশে যেটা আসবো, সেটা হচ্ছে ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব। এই অংশটা অনেক আগে আমরা জানি, এর আগেও আমরা করে এসেছি, তাও আরেকবার আমরা বলি। ঘনত্ব, ঘনত্ব কাকে বলছি? কোনো পদার্থের একক আয়তনের ভরকে বলছে ঘনত্ব। কোনো পদার্থের একক আয়তনের ভরকে বলছে ঘনত্ব। আমরা এই ফর্মুলাটা আলোচনা করতে গিয়ে আমি অনেকবার ইউজ করেছি তোমাদের সঙ্গে, যে ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, যেখানে কি ডি হচ্ছে ঘনত্ব, এম হচ্ছে ভর, আর ভি হচ্ছে আয়তন। তার মানে কি ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তার মানে ঘনত্বের একক কি? আমাদের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব বা সিসি, আর কেজি পার মিটার কিউব হচ্ছে এসআই পদ্ধতিতে। এই গেল আমাদের ঘনত্ব। আরেকটা যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্বটা একটু আমরা দেখি। আপেক্ষিক ঘনত্ব বলছে যে কোনো পদার্থের ঘনত্বকে যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব দিয়ে ভাগ করি, অথবা বলতে পারি কোনো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে বলছি আমরা কি? আপেক্ষিক ঘনত্ব। কোনো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে বলছি আমরা আপেক্ষিক ঘনত্ব। তার মানে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব একই কথা। আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব অবলিক আপেক্ষিক গুরুত্ব। কি হবে আমাদের? বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে দেখো, আমরা বলতে পারি যে ঘনত্বের যেমন একক আছে, কিন্তু আপেক্ষিক ঘনত্ব একই রাশির দুটো অনুপাত হয়। আপেক্ষিক ঘনত্বের কিন্তু কোনো একক নেই, কিন্তু ঘনত্বের একক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করব। আমরা পরের দিন আমরা শুরু করব পৃষ্ঠটান। তোমরা আগের 3টে ভিডিও দেখে নেবে, আজকে যে ভিডিওটা আমি এই যে তোমাদের জন্য আপলোড করছি এটাও তোমরা দেখে নেবে, না হলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাব। আমাদের কিচ্ছু করার নেই, আমাদের এখন এই অনলাইনে ক্লাসগুলো করতেই হবে। তোমরা যত অনলাইন ক্লাসগুলো করবে তত তোমরা ভালো থাকবে, যতটা পারো সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখবে, ঘরে থাকবে এবং সেফ থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা শেষ।